কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা এইচএসসি 24 সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করতে যাচ্ছি। তো আজকে আমরা প্রথমে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কুমিল্লা বোর্ড 2024-এ যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব। তো চলেন দেখা যাক। তো এই যে আমাদের কুমিল্লা বোর্ড 2024, এই কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্নগুলো আমরা সলভ করব। তো আমাদের সলভিংগুলো হবে এমনভাবে যে কি হচ্ছে, কেন হচ্ছে এবং একটি প্রশ্ন থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে, এভরিথিং আমরা শিখে যাব। তো সেই কারণে আমি আমার স্টুডেন্ট যারা ক্লাস করছেন কষ্ট করে তাদেরকে আমি বলবো, যখন আপনারা ক্লাসটা দেখবেন প্রতিটা প্রশ্নের আন্ডারে আমি যে জিনিসগুলো লিখে দিব সেগুলো একটু নোট করে নেবেন, তাহলে দেখবেন একটা এমসিকিউ দিয়ে আমাদের অনেকগুলো এমসিকিউ পড়া হয়ে যাবে। তো চলেন দেখি প্রথম যে প্রশ্নটা আছে আমাদের কি বলছে। প্রথমে যে প্রশ্নটা বলেছে দেখেন, আমাদেরকে বলেছে ঋণদাতাগণ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য কোন অনুপাতটি গুরুত্ব দিয়ে থাকে। তাহলে কে বলেছে? ঋণদাতাগণ, তাই না? তাহলে ঋণদাতাগণ যখন আমাদেরকে ঋণ দেয়, ঋণদাতা আমাদেরকে ঋণ দেয়, ভালো কথা। তো তিনি তো আমার আর্থিক অবস্থা যখন বিশ্লেষণ করবে তখন মনে রাখবেন, তখন এই ঋণদাতারা আমার সচ্ছলতার অনুপাতগুলো বিশ্লেষণ করবে। কি ভাইয়া? সচ্ছলতার অনুপাতগুলো, ঠিক আছে? তাহলে সচ্ছলতার অনুপাতগুলোর মধ্যে কি কি পড়ে সেটা আমাকে একটু দেখতে হবে। তাহলে ঋণদাতাগণ আমার কি করবে? আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য সচ্ছলতার অনুপাতগুলো কি করবে? সচ্ছলতা অনুপাতের উপরে গুরুত্ব দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, সচ্ছলতার অনুপাতগুলো কোনগুলো? সচ্ছলতার অনুপাতগুলো হচ্ছে, আপনারা পড়েছেন না যে দায় মালিকানা অনুপাত আছে না ভাইয়া? দায় মালিকানা অনুপাত আপনারা অঙ্ক করার সময় দেখেছেন। তারপরে কি ভাইয়া? আমরা দেখেছি দায় সম্পদ অনুপাত আছে না? তারপরে আমরা দেখতে পেয়েছি যে সম্পত্তি মালিকানা অনুপাত আছে না? এগুলো তো এগুলোকে আমাদেরকে বলা হয় কি? এগুলোকে আমাদেরকে বলা হয় সচ্ছলতার অনুপাত। আবার রয়েছে আমরা দেখেছি মূলধন গিয়ারিং অনুপাত আছে না? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সচ্ছলতার অনুপাত। তাহলে এই প্রশ্নের প্রেক্ষিতে এই অপশনগুলোর মধ্যে আমার অপশনে কোনটা আছে দেখি তো দেখি। তাহলে আমরা অপশনে দেখতে পাচ্ছি এই যে দায় মালিকানা অনুপাত, এটি আমার অপশনে রয়েছে। তাহলে উত্তর হবে গ। দেখেন, আপনি যদি গতানুগতিক এই প্রশ্নটা পড়তেন তাহলে কি হইতো ভাইয়া? এই একটা অপশন দিয়ে হয়তো আপনি মুখস্থ করে যেতেন, কিন্তু আপনি এই প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর কি হবে সেটাও আপনি জেনে নিলেন। সাপোজ বোর্ডে প্রশ্ন আসছে, সেই জায়গাতে দায় মালিকানা দেয়নি, তাহলে এগুলো দিবে অবশ্যই। তাহলে দেখেন একটা প্রশ্ন আর কি কিভাবে কি অপশন দিয়ে আসতে পারে আমরা কিন্তু শিখে নিলাম। তাহলে আশা করি প্রথম প্রশ্নটা আমরা সকলে ক্লিয়ার হয়েছি। তাহলে একের উত্তর কত হবে? দায় মালিকানা অনুপাত। পরে যাই। পরে আমাদের বলেছে তরিত সম্পদ হলো কোনগুলো। তাহলে আমরা জানি দুইটা সম্পদ হচ্ছে তরিত সম্পদ নয়। চলতি সম্পদের মধ্যে, কিসের মধ্যে ভাইয়া? চলতি সম্পদের মধ্যে থেকে দুটি সম্পদ তরিত সম্পদ নয়। সেই দুটি সম্পদ কি কি ভাইয়া? সেই দুটি সম্পদ একটি হচ্ছে মজুত পণ্য আর আরেকটা কি? আরেকটা হচ্ছে অগ্রিম খরচ। এই মজুত পণ্য আর অগ্রিম খরচ এই দুটি চলতি সম্পদ ব্যতীত আর যা চলতি সম্পদ আছে সবগুলোই হচ্ছে আমার তরিত সম্পদ। তাহলে দেখি তো, প্রাপ্য হিসাব একটি কি? চলতি সম্পদ, দ্যাট মিনস এটি অবশ্যই তরিত সম্পদ। ব্যাংক জমা কি? ব্যাংক জমা একটি চলতি সম্পদ, দ্যাট মিনস অবশ্যই এটি তরিত সম্পদ। ভাইয়া মজুত পণ্য আমি কি বলেছি? চলতি সম্পদের মধ্যে শুধুমাত্র মজুত পণ্য এবং অগ্রিম খরচ এই দুইটা তরিত সম্পদ হবে না, তার মানে এটা উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কত? উত্তর হবে ক নম্বর। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম তরিত সম্পদ কোনগুলো, প্লাস আমরা আরো একটি জিনিস শিখলাম, সেটা হচ্ছে এই যে দুইটা চলতি সম্পদ এরা কি ভাইয়া? এরা হচ্ছে তরিত সম্পদ নয়, এরা তরিত সম্পদ নয়। ক্লিয়ার সবাই? আশা করি সকলে বুঝছেন। ওকে, পরে যাই আমরা। পরে আমাদের যে প্রশ্নটা বলছে ভাইয়া, কার্যকরী মূলধন বলতে কি বোঝায়? তাহলে কার্যকরী মূলধনের আরেকটা নাম হচ্ছে ভাইয়া চলতি মূলধন। কার্যকরী মূলধনের আরেকটা নাম কি? চলতি মূলধন। তাহলে এই চলতি মূলধন আমরা কিভাবে নির্ণয় করব ভাইয়া? চলতি সম্পদ থেকে আমরা জানি যদি চলতি দায়কে মাইনাস করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা চলতি মূলধন বা কার্যকরী মূলধন পাবো। তাহলে আমার এই প্রশ্নের উত্তর কোনটা হবে? আমার উত্তর হবে খ নম্বর, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আশা করি সকলে বুঝছি আমরা। পরে যাই। পরে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় ম্যাথ দিয়েছে এবং এই ম্যাথটা দেখে আমরা বুঝতে পারছি কি? এই ম্যাথটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর ম্যাথ। তো উৎপাদন ব্যয় বিবরণী আমাদের কাছে একটু কঠিন লাগে, দেখি এটা পারি কিনা আমরা।
তাহলে বড় ম্যাথে আমাদেরকে বলছে মুখ্য ব্যয়ের পরিমাণ কত। ভাইয়া মুখ্য ব্যয় মানে কি? মুখ্য ব্যয় মানে হচ্ছে সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে আমরা কি বলবো? মুখ্য ব্যয় বলবো, তাই না? আচ্ছা, ভেরি গুড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1 তারিখ মানে প্রারম্ভিক কাঁচামাল কত ছিল? 80,000 টাকা। কাঁচামাল আবার কিনেছি আমি কত টাকার? 50,000 টাকা। আবার এখানে দেখতে পাচ্ছি কাঁচামালের সমাপনী আছে 10,000 টাকা। তাহলে এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম প্রত্যক্ষ কাঁচামাল নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল নির্ণয়ের সূত্রটা কি আমরা দেখি। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল বা এটাকে আমরা বলতে পারি ব্যবহৃত কাঁচামাল। ওকে, তাহলে এটি নির্ণয়ের আমাদের একটা সূত্র আছে ভাইয়া, ঠিক আছে? তাহলে সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। ঠিক আছে, আমি একটু সংক্ষেপে লিখছি। প্রারম্ভিক কাঁচামাল কত আছে ভাইয়া দেখি তো। প্রারম্ভিক কাঁচামাল আছে 80,000 টাকা। এর সাথে যদি কাঁচামাল ক্রয় থাকে তাহলে সেটিকে আমরা যোগ করব। কত কাঁচামাল ক্রয় ছিল? 50,000 টাকা ছিল। তাহলে কত হলো আমাদের? 1,30,000 টাকা। এখান থেকে আমরা মাইনাস করব ভাইয়া কাকে? সমাপনী কাঁচামালকে বাদ দিয়ে দিব। সমাপনী বাদ দেব কেন? সমাপনী মানে অব্যবহৃত, যেটা ব্যবহার হয়নি। তাহলে সেটা ছিল 10,000 টাকা। তাহলে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল কত বের হলো? 1,20,000 টাকা বের হলো। এটাকে আমরা কি বলবো? প্রত্যক্ষ অথবা ব্যবহৃত কাঁচামাল। তাহলে এই প্রশ্নে যদি আপনাকে বলতো প্রত্যক্ষ বা ব্যবহৃত কাঁচামাল কত, তাহলে উত্তর হতো 1,20,000। কিন্তু আপনাকে বলেছে মুখ্য ব্যয় কত। তাহলে মুখ্য ব্যয় মানে কি শিখেছি? সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। তাহলে এখানে আমরা প্রত্যক্ষ কাঁচামাল পেলাম। আর কি প্রত্যক্ষ ব্যয় আমার প্রশ্নে আছে দেখি তো। এই যে প্রত্যক্ষ মজুরি আছে আমার 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকা আমি যোগ করি। ভাইয়া দেখেন তো আর কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা। আমি অঙ্কে দেখতে পাচ্ছি কারখানা উপরিব্যয় আছে। মনে রাখবেন কারখানা উপরিব্যয় হচ্ছে পরোক্ষ খরচ। কি খরচ? পরোক্ষ খরচ। তাহলে পরোক্ষ তো অবশ্যই মুখ্য ব্যয়ের মধ্যে আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটা যোগ করি। যোগ করলে আমরা পাচ্ছি কত? 1,80,000 টাকা। এটি হচ্ছে আমার মুখ্য ব্যয়। এটি আমার কি? এটি আমার মুখ্য ব্যয়। তাহলে আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? উত্তর হবে গ নম্বরটা, 1,80,000 টাকা। পরে যাই আমরা। আবার দেখতে পাচ্ছি আমরা উৎপাদন ব্যয় থেকে আরেকটা প্রশ্ন দিয়েছে। কি বলেছে ভাইয়া? বলেছে প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত। কি বলেছে দেখেন, এই প্রশ্নগুলো আমাদের মাথা খারাপ হয়ে যায় যে ভাইয়া এটা কিভাবে হবে। একটু এলোমেলো লাগছে না? যে এটা কি হবে, কি সূত্র দিয়ে এটা বের করব। তো এগুলো হচ্ছে খুব মজার। দেখেন প্রশ্নের মধ্যেই উত্তর দেয়া আছে। কি বলেছে? প্রত্যক্ষ মজুরির ওপর ওপরে কে? ওপর কারখানা উপরিব্যয়। ওপরে কে থাকবে? কারখানা উপরিব্যয়। তাহলে কারখানা উপরিব্যয়কে আকাশে পাঠিয়ে দেন ওপরে। এই যে কারখানা উপরিব্যয় কই থাকবে বলেছে? কারখানা উপরিব্যয় ওপর কারখানা উপরিব্যয়। তাহলে এই যে উপরে পাঠাই দিলাম, উপরে চলে গেল না? কার ওপর ভাইয়া? প্রত্যক্ষ মজুরির ওপর। তার মানে প্রত্যক্ষ মজুরি নিচে। এই যে প্রত্যক্ষ মজুরি নিচে, দেখেন তো মিলল কিনা? প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়। এই যে প্রত্যক্ষ মজুরি তার ওপর কারখানা উপরিব্যয়। কি বলেছে? শতকরা হার কত? শতকরা হার মানে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এবার আমি মান বসাই দেখি তো। কারখানা উপরিব্যয় আছে কত প্রশ্নে দেখি তো। এই যে কারখানা উপরিব্যয়ের পরিমাণ 30,000 টাকা। প্রত্যক্ষ মজুরি আছে কত দেখেন তো। এই যে 60,000 টাকা। গুণ লাগাবো কি দিয়ে ভাইয়া? 100 দিয়ে। তাহলে এই যে 30 দুগুণে কত? 60, 2 দিয়ে 100কে কাটলে 50। তাহলে উত্তর হবে 100 দিয়ে যেহেতু গুণ করেছি উত্তর হবে 50%। এই যে খ নম্বর উত্তর। দেখেন তো কি মজার জিনিস না ভাইয়া। কোনো প্রকার সূত্র ছাড়াই প্রশ্নে কি আছে সেটি দেখে আমরা কিন্তু নির্ণয় করে ফেলতে পারলাম। আশা করি আপনারা সকলে এটা বুঝতে পেরেছেন। ওকে, পরে যাই আমরা। পরে যে প্রশ্নটা বলছে উৎপাদনের সাথে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, অন্যান্য পরোক্ষ। ভাইয়া দেখেন খুবই মজার জিনিস। একটু আগে আমরা শিখেছি সকল প্রত্যক্ষ। সকল প্রত্যক্ষ, সকল প্রত্যক্ষকে যোগ করলে পাবো মুখ্য ব্যয়, তাই না ভাইয়া? তাহলে প্রশ্ন হচ্ছে পরোক্ষগুলো কি রাগ করবে না? তাহলে সকল পরোক্ষকে যখন আমি একসাথে করব তখন আমি পাবো কারখানা উপরিব্যয়। কি পাবো?
কারখানা উপরিব্যয়। তাহলে দেখেন কি সুন্দর করে আমরা শিখে নিলাম প্রশ্নটা। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে আপনিই বলেন? পরোক্ষ 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 একত্রে, একত্রে মানে যোগ করা, করলে আমরা কি পাবো? কারখানা উপরিব্যয় পাবো। আর যখন বলবে সকল প্রত্যক্ষ তখন আমরা কি পাবো? মুখ্য ব্যয় পাবো। আশা করি সকলে ক্লিয়ার হয়েছেন জিনিসগুলো। অনেক সহজ না এমসিকিউ? অনেক সহজ। দেখেন পরে যাই। পরে আমাদের বলছে নিচের কোনটি কর্মচারীর উপার্জনের অংশ? উপার্জনের অংশ। তাহলে উপার্জন কোনগুলো? যেগুলো মূল মজুরির সাথে যোগ হয়। তাহলে মনে রাখবেন সকল প্রকার ভাতা, যেগুলোর সাথে ভাতা আছে। কি ভাইয়া? ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা আছে না? যানবাহন ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, আপ্যায়ন ভাতা আছে না? তাহলে এই জিনিসগুলোই হবে সব আমার উপার্জনের অংশ। তাহলে দেখেন তো শিক্ষা সহায়ক ভাতা, এই যে পেয়েছি উত্তর ক। অগ্রিম বেতন, এটি কর্তনে যাবে। আয়কর, আয়কর বেতন থেকে কর্তন করা হয়। যৌথ বীমা তহবিল, এটিও কি করা হয়? কর্তন করা হয়। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি, তাই না? উপার্জনের মধ্যে কোনটা যাবে? পরে আমরা দেখি কি বলেছে। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি যে কোনো বোর্ডে প্রশ্ন কমন পাবেন যে কোনো সালে। বিন কার্ডে উল্লেখ থাকে। ভাইয়া বিন কার্ডের কাজ কি? বিন কার্ড হচ্ছে আপনি যে মজুত পণ্য যে হিসাব নিকাশ রাখার জন্য দুটা জিনিস ব্যবহার হয়। একটা হচ্ছে বিন কার্ড আর একটা হচ্ছে মাল খতিয়ান। একটা হচ্ছে মাল খতিয়ান আর একটা হচ্ছে বিন কার্ড। ওকে, তাহলে মনে রাখতে হবে এই বিন কার্ডে উল্লেখ থাকে শুধুমাত্র মালের আগমন। ঠিক আছে, মালের আগমন বা আমরা বলতে পারি প্রাপ্তি। ওকে, আর মালের নির্গমন মানে কি? চলে যাওয়া। ঠিক আছে, বা প্রদান। এই দুইটা জিনিস কোথায় থাকে? বিন কার্ডে উল্লেখ থাকে। আর এই যে মাল খতিয়ান, এই মাল খতিয়ানে কি কি উল্লেখ থাকে? সব কিছু উল্লেখ থাকে। মালের মূল্য, আগমন এবং সেই সাথে সাথে নির্গমন। মনে থাকবে ভাইয়া? তাহলে মাল খতিয়ানে কি উল্লেখ থাকে? মূল্য, আগমন, নির্গমন। বিন কার্ডে কি উল্লেখ থাকে? মালের আগমন এবং নির্গমন। তাহলে প্রশ্ন হচ্ছে বিন কার্ডে কি উল্লেখ থাকে না? বিন কার্ডে উল্লেখ থাকে না কোনটি বলেন তো ভাইয়া? এই প্রশ্নটাও আসে। বিন কার্ডে উল্লেখ থাকে না মালের মূল্য, অর্থাৎ টাকা পয়সা রিলেটেড কোনো জিনিস মূল্য, এই মূল্যটা বিন কার্ডে উল্লেখ থাকে না। তাহলে আমার প্রশ্নে কি বলেছে? আমার প্রশ্নে বলেছে বিন কার্ডে উল্লেখ থাকে, মূল্য কি উল্লেখ থাকে? থাকে না। তাহলে কি থাকে? আগমন থাকে, নির্গমন থাকে। এই যে উত্তর আমি পেয়ে গেছি। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে 2 ও 3। ভাইয়া এগুলো কিন্তু সুন্দর করে নোট করতে হবে। এগুলো সুন্দর করে নোট করে নেবেন, দেখবেন অ্যাকাউন্টিং এমসিকিউতে 30-এ 30। ওকে, সেই সাথে সাথে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিও এগিয়ে যাবে। ওকে, আচ্ছা এই যে দেখেন এখানে একটা প্রশ্ন আপনাদের বলেছে। এই প্রশ্নটা একটু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই প্রশ্নটা আমাদের কি বলেছে? সমাপনী মজুত পণ্য বেশি মূল্যায়ন করা হলে কি হবে? এখন দেখেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 2024-25 সালে রিটেনে আসছে। আবার যে পরীক্ষাটা বাতিল হলো, এই বাতিলের পরে আবার এমসিকিউতে দিয়েছে। তো মনে রাখবেন সমাপনী মজুদের সাথে দুটি জিনিসের সম্পর্ক রয়েছে। কয়টি জিনিস ভাইয়া? দুটি জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে লাভ, মোট লাভ। কার সম্পর্ক রয়েছে? মোট লাভ। ওকে, আর আরেকটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদের সাথে এই দুটি জিনিসের সম্পর্ক রয়েছে। এখন সম্পর্কটা কেমন খুব ভালো করে বোঝেন ভাইয়া। সমাপনী মজুদের মূল্য বেশি হলে, সমাপনী মজুদ কি হিসাব? সম্পদ হিসাব। ওকে, তাহলে সম্পদ কি বলেছে? বেশি হলে। মনে রাখবেন সম্পদ যদি বেশি হয় লাভও বেশি হবে, সম্পদ যদি কম হয় লাভও কম হবে। অর্থাৎ সম্পদের সাথে লাভ, এই সম্পদের সাথে লাভের পজিটিভ সম্পর্ক মানে সম্পদ বৃদ্ধি পেলে লাভও বাড়বে, সম্পদ কমলে লাভও কমবে, একমুখী সম্পর্ক। অপরদিকে এই সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের বিপরীত সম্পর্ক। অর্থাৎ কি? সমাপনী মজুদ বেশি মানে বিক্রিত পণ্যের ব্যয় কম হবে, উল্টা সম্পর্ক। বিপরীত মানে উল্টা সম্পর্ক। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? কেন? কারণ এটা হচ্ছে ব্যয়। তাহলে এখানে আমরা বলতে পারি সম্পদের সাথে ব্যয়ের সম্পর্কটা কেমন? সম্পদের সাথে ব্যয়ের সম্পর্কটা হচ্ছে বিপরীত। ওকে, বিপরীত মানে কি? সম্পদ যদি বেশি হয় ব্যয় কম হবে, সম্পদ যদি কম হয় ব্যয় বেশি হবে। তো ঘটনাটা এমনই হয়েছে।
আর সম্পদের সাথে লাভের সম্পর্ক হচ্ছে একমুখী সম্পর্ক, সম্পদ বেশি হলে লাভ বেশি, সম্পদ কম হলে লাভ কম। তাহলে এখানে বলেছে সমাপনী মজুদ কি হিসাব? সম্পদ হিসাব। কি বলেছে? বেশি। তাহলে সম্পদ বেশি মানে লাভ বেশি, কারণ সম্পদের সাথে লাভের সম্পর্ক পজিটিভ। এবার কি বলেছে? সম্পদ বেশি, সমাপনী মজুদ বেশি মানে কি? সম্পদ বেশি হলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় কম হবে, উল্টা সম্পর্ক। তাহলে নিট ক্রয়ের সাথে কি সম্পর্ক আছে? নাই। সমাপনী মজুদের সাথে সম্পর্ক কার? মোট লাভ আর বিক্রিত পণ্যের ব্যয়ের। তাহলে মোট লাভ কি বলেছে? বৃদ্ধি পায়। সমাপনী মজুদ বেশি মানে সম্পদ বেশি, লাভ বৃদ্ধি, রাইট আছে। তারপরে কি বলেছে ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ বেশি মানে বিক্রিত পণ্যের ব্যয় কম হবে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পায়, হ্রাস পাওয়া মানে কম হওয়া। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 2 আর 3। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? এই জিনিসটা এইভাবে না বুঝলে আপনি কোথাও বুঝতে পারবেন না। আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে এটা, ঠিক আছে? তা আমি যেভাবে বললাম এই জিনিসটা একটু মাথায় রাখবেন, দেখবেন যে আপনার এই জিনিসটা খুব সহজে আপনি উত্তর করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, একাধিকবার ইউনিভার্সিটিতে আসছে, এই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বার আসছে। তাহলে আমি একটু জিনিসটা কনক্লুড করি, সেটা হচ্ছে সমাপনী মজুদ। এই সমাপনী মজুদের সাথে আমাদের সম্পর্ক কার ভাইয়া? এই সমাপনী মজুদের সাথে আপনার সম্পর্ক রয়েছে কার ভাইয়া? একটা হচ্ছে মোট লাভ আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এখন সমাপনী মজুদ যদি বেশি হয়, কি হয় ভাইয়া? বেশি হয়। তাহলে সমাপনী মজুদ বেশি যদি হয় তার মানে কি? সম্পদ বেশি। এখন সম্পদ যদি বেশি হয় তাহলে লাভও কি হবে? সম্পদের সাথে লাভের সম্পর্ক একমুখী, তাহলে লাভও বেশি হবে। সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক কি? বিপরীত সম্পর্ক। তার মানে সম্পদ বেশি হলে ব্যয় কি হবে? ব্যয় কম হবে। সেজন্য উত্তর মোট লাভ বৃদ্ধি, বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস। শেষ। এর চেয়ে সহজে আপনি এটি কোথাও পাবেন না, ঠিক আছে? এটা এক প্রকার বলতে পারেন আমার আবিষ্কার বলতে পারেন, আবিষ্কার না, জাস্ট করতে করতে হয়েছে, আপনাদেরকে শেখাই এবং আপনারা উপকৃত হন এটি দ্বারা। আশা করি বুঝছেন। পরে যাই। আমাদের এখানে দেখতে পাচ্ছি বেতন মজুরি থেকে একটি প্রশ্ন দিয়েছে। একজন শ্রমিকের স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি 20 টাকা, স্বাভাবিক কর্মঘণ্টা 48 ঘন্টা, ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তাহলে স্বাভাবিক মজুরির দ্বিগুণ মানে কি? এই যে স্বাভাবিক মজুরি হচ্ছে 20 টাকা, ওভারটাইম মজুরি বলেছে দ্বিগুণ, তার মানে ওভারটাইম মজুরি কত হবে ঘন্টা প্রতি? ওভারটাইম মজুরি ঘন্টা প্রতি কত হবে বলেন তো? ওভারটাইম মজুরি ঘন্টা প্রতি হবে 40 টাকা। কত টাকা ভাইয়া? 40 টাকা। ওকে, সপ্তাহে 60 ঘন্টা কাজ করলে শ্রমিকের ওভারটাইম মজুরি কত? তাহলে দেখেন, আপনার 48 ঘন্টা কাজ করতে হয়, আপনি কাজ করেছেন কত? 60 ঘন্টা। তার মানে 60 মাইনাস 48 সমান কত? 12 ঘন্টা আপনি কি করেছেন ভাইয়া? বেশি কাজ করেছেন। তো যতটুকু আপনি বেশি কাজ করেন এটাই ওভারটাইম। তাহলে ওভারটাইম কাজ করেছেন আপনি 12 ঘন্টা, আর 12 ঘন্টা কাজ করে ওভারটাইম মজুরি কত? 40 টাকা করে। এই যে স্বাভাবিক মজুরির দ্বিগুণ, তার মানে 40 টাকা। তার মানে 4 12 কত? 48, অর্থাৎ 480 টাকা। এই 480 টাকাই হচ্ছে আপনার ওভারটাইম মজুরির পরিমাণ। আশা করি সকলে বুঝছেন। পরে যাই। আচ্ছা, এবার আমাদের পরের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আমরা একটু দেখি। বলেছে অংশীদারদের চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে কি কি, সেটা জানতে চেয়েছে। তো এই প্রশ্নটা আমরা একটু সংক্ষেপে একটু শিখি। সেটা হচ্ছে চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে না কি কি, সেটা শিখতে হবে, ঠিক আছে? তাহলে চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে না কি কি ভাইয়া, এটাই আমরা শিখবো, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো কি কি থাকে, ঠিক আছে? এটা দিয়ে আপনাদের প্যাচ লাগে আমি জানি। সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় যে চলতি হিসাব করা হয়, সে চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে না দুটি জিনিস। একটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। কি থাকে না ভাইয়া? প্রারম্ভিক মূলধন থাকে না। একটি হচ্ছে প্রারম্ভিক মূলধন থাকে না, আর 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত মূলধন থাকে না। তাহলে কি কি থাকে না? নাম্বার 1 প্রারম্ভিক মূলধন থাকে না, নাম্বার 2 অতিরিক্ত মূলধন থাকে না। তাহলে অংশীদারি ব্যবসায় চলতি হিসেবে অন্তর্ভুক্ত থাকে না কোনটি? প্রারম্ভিক মূলধন থাকে না, অতিরিক্ত মূলধন থাকে না। তাহলে ভাইয়া থাকে কি? অন্তর্ভুক্ত থাকে হচ্ছে এই দুটি ব্যতীত, এই দুটি ব্যতীত সব। ওকে, এই দুটি ব্যতীত সব অন্তর্ভুক্ত থাকে। তাহলে কি মূলধনের সুদ কি, উত্তোলনের সুদ কি, এই দুইটার বাইরে না? অবশ্যই বাইরে, তার মানে অন্তর্ভুক্ত থাকে। বণ্টিত মুনাফা এই দুইটার বাইরে না? অবশ্যই বাইরে, অবশ্যই অন্তর্ভুক্ত থাকে। অতিরিক্ত মূলধন ভাইয়া দেখেন তো, এই যে অতিরিক্ত মূলধন কি দুইটার বাইরে হলো? দুইটার বাইরে হলো না, তার মানে এটি হচ্ছে থাকে না। তাহলে উত্তর হবে 1 ও 2। উত্তর কত হবে ভাইয়া?
1 ও 2 এটা হচ্ছে অন্তর্ভুক্ত থাকে, অতিরিক্ত মূলধন অন্তর্ভুক্ত থাকে না। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এই দুইটা তো চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে না, তাহলে কোথায় অন্তর্ভুক্ত থাকে? এই দুইটা থাকে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত থাকে। কোথায় থাকে? অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত থাকে। কোথায়? অংশীদারদের মূলধন হিসাবে। ওকে, কখন? যখন আপনি স্থিতিশীল মূলধন পদ্ধতি ফলো করেন। কোন পদ্ধতি? স্থিতিশীল মূলধন পদ্ধতি। দেখছেন কতগুলো ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে গেলাম এবং প্রতিটা কথা থেকে আমার প্রশ্ন এসেছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আশা করি সকলে বুঝছেন। পরে যাই, পরে দেখেন কি বলেছে, 4/1 বেতন প্রদান 40,000 টাকা। 4/1 প্রদান 40,000 টাকা, এটার মানে কি জানেন? এই 1 হচ্ছে 40,000 টাকা। দেখেন তো কথাটা তাই মিন করছে না? 4/1 বেতন প্রদান, 4/1 প্রদান 40,000 টাকা, তার মানে 1 মানে 40,000 টাকা, যেটা আপনি কি করেছেন? প্রদান করেছেন। নিচে যেটা থাকে এটা হচ্ছে মোট। মোট হচ্ছে কত? মোট হচ্ছে 4 অংশ। মোট হচ্ছে 4 অংশ। ঠিক আছে, প্রদান করেছেন কত অংশ? 1 অংশ। তাহলে প্রদান যদি করেন 1 অংশ, প্রদান করেছেন আপনি 1 অংশ, তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রদান করেননি কত অংশ? তাহলে 4/1 যদি আপনি প্রদান করেন, তাহলে 3 অংশ আপনি কি করেননি? প্রদান করেননি, প্রদান করা হয়নি। এখন বলেন তো, যেটা আপনি প্রদান করেননি এই 3 অংশ, যা প্রদান করা হয় না, সেটি কি বকেয়া না? সেটি কি ভাইয়া? সেটি হচ্ছে বকেয়া অংশ। এখন সেটাই জানতে চেয়েছে, দেখেন বকেয়া টাকার পরিমাণ কত। ওকে, তাহলে দেখেন আমরা বকেয়া টাকার পরিমাণটা বের করব। 1 অংশ মানে 40,000 টাকা, যেটা আপনি প্রদান করেছেন। দেখেন 4/1 বেতন প্রদান 40,000 টাকা, তার মানে এই 40,000 টাকা মানে 1 অংশ, সেজন্য টাকাটা উপরে 1 হচ্ছে নিচে। কেন? কারণ 1 অংশ সমান 40,000, সেজন্য 40,000 উপরে 1 হচ্ছে নিচে। ওকে, প্রদানকে প্রদানের অংশ দিয়ে ভাগ দিলাম। গুণ দিবেন কি দিয়ে জানেন? বলেছে বকেয়া টাকার পরিমাণ কত। ভাইয়া দেখেন তো, এই যে যা প্রদান করা হয়নি 3 অংশ, এই 3 অংশই তো বকেয়া, তাই না? তাহলে যার মান বের করতে বলবে, বকেয়া টাকার মান বের করতে বলেছে না, তাহলে বকেয়া টাকার অংশ দিয়ে আপনি গুণ দিবেন, 3 দিয়ে গুণ দেন, তাহলে কত? 3 4 12, 1,20,000 টাকা। তাহলে বকেয়া টাকার পরিমাণ কত? 1,20,000। এখন আপনাকে যদি বলতো মোট বেতনের পরিমাণ কত, মোট বেতন কত, তাহলে মোট বেতন কত আপনি কি করে বের করতেন? 1 অংশ সমান 40,000, তার মানে 40,000 ভাগ হচ্ছে 1 হইল। 40,000 মানে 1 অংশ, সেজন্য 40,000কে 1 দিয়ে ভাগ দিলাম। গুণ দিব কত দিয়ে? ভাইয়া মোট অংশ কত? এখন আপনাকে বলেছে মোট বেতন কত, তার মানে মোট অংশের মান কত? 4 অংশ। যেটা বের করতে বলবে তার অংশ দিয়ে গুণ দিবেন, তাহলে 4 দিয়ে গুণ দেন, 4 4 16। তাহলে এখানে 1,60,000 টাকা হচ্ছে মোট বেতন। আপনাকে কিন্তু বকেয়া বেতনও বের করতে বলবে, মোট বেতনও বের করতে বলবে। তাহলে আমরা দুইটা শিখে গেলাম। ঠিক আছে, আশা করি সকলে বুঝছেন। পরে যাই, আমাকে বলেছে অস্পর্শনীয় সম্পদ কোনটি? অস্পর্শনীয় সম্পদ মানে যে সম্পদগুলোকে আপনি টাচ করতে পারেন না, ঠিক আছে, অনুভব করা যায়, সেগুলো অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদের উপরে অবচয় ধরা যায় না। অস্পর্শনীয় সম্পদের উপরে অবলোপন ধার্য করা হয়। কি ধার্য করা হয়? অবলোপন ধার্য করা হয়। ঠিক আছে, এখন আমি এক কথায় বলে দিচ্ছি অস্পর্শনীয় সম্পদ কোনগুলো, আপনারা একটু খুব ভালো করে শুনেন। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, গ্রন্থস্বত্ব, কপিরাইট আছে না, ফ্রাঞ্চাইজ, এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। সবাই নোট করে নেবেন। ওকে, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থস্বত্ব, ফ্রাঞ্চাইজ, ইজারা সম্পদ, এগুলোকে আমরা কি বলবো? অস্পর্শনীয় সম্পদ বলবো। তাহলে এর মধ্যে কি আছে দেখি তো আমরা। এই যে সুনাম, তাই না? তাহলে সুনাম হচ্ছে একটি অস্পর্শনীয় সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন, এটিকে বলা হয় কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ। মনে থাকবে, এটি হচ্ছে কাল্পনিক সম্পদ। কাল্পনিক সম্পদের আর কি নাম আছে? অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। ওকে, মজুত পণ্য, এটি হচ্ছে চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। ভূমি হচ্ছে স্থায়ী সম্পদ। ঠিক আছে, স্পর্শনীয় স্থায়ী সম্পদ। মনে থাকবে ভাইয়া? তাহলে এই জিনিসগুলো ভালো করে আপনাকে মনে রাখতে হবে। পরে যাই, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? এটা আমি না বললেও আপনারা জানেন যে চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। পরে যাই আমরা, অংশীদারি ব্যবসায় কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয়? এটি আমি না বললেও আপনারা পারেন, সেটা হচ্ছে 1932 সাল। পরে যাই দেখি কি বলেছে। এত সহজ প্রশ্ন আসে। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো কি? এটাও মনে হয় পারবেন। অংশীদারি ব্যবসায় অসীম দায় রয়েছে, চুক্তি থাকতে হবে, একের অধিক সদস্য থাকতে হবে অবশ্যই। তার মানে উত্তর 1 2 3, তিনটাই। দেখছেন অংশীদারি থেকে 3টা একেবারে থিওরিটিক্যাল প্রশ্ন দিয়েছে, যেটা আপনাদের ম্যানেজমেন্টে আছে। এবার দেখি আমাদের একটা ম্যাথ দিয়েছে অংশীদারি থেকে। কি বলেছে? অংশীদারদের
বাৎসরিক মোট উত্তোলনের পরিমাণ, তাহলে উত্তোলন করেছে কত টাকা সেটা জানতে চাচ্ছে। তাহলে সজল, জুয়েল, শফিক অংশীদারি ব্যবসায় 3 জন, প্রতি মাসের শুরুতে 500 টাকা, তাহলে মাসের উত্তোলন, তাই না? তাহলে সজলের বছরের উত্তোলন কত হবে? 500 × 12, মাসে যদি 500 হয় তাহলে 12 মাসে কত? 6000। জুয়েল প্রতি মাসের মাঝামাঝি 900 টাকা, তার মানে জুয়েল কি করেছে? 900 টাকা উত্তোলন করেছে। 900 × 12, 9 12 কত? 108, মানে 10,800। এরপরে বলেছে শফিক প্রতি মাসে 1200 টাকা, তাহলে শফিক প্রতি মাসে কত? 1200 টাকা, তাহলে 1200 × 12, 12 12 কত? 44, 144, মানে 14,400 টাকা। এখন আপনাকে বলেছে মোট উত্তোলনের পরিমাণ কত? বাৎসরিক, এই যে বাৎসরিক বলেছে তো সে কারণে 12 দিয়ে গুণ দিয়েছি। কেন? কারণ এগুলো হচ্ছে মাসের উত্তোলন ছিল, দেখেন এই যে মাসের উত্তোলন। তাহলে এই তিনটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল উত্তোলন কত। তাহলে 24, 25,200, 25 7 6 31,200, কত হবে ভাইয়া? 31,200 টাকা। এই যে উত্তর, 31,200 টাকা। আশা করি সকলে বুঝছেন। পরে যাই আমরা, দেখি কি বলছে। আমাদের বলেছে উত্তোলনের সুদের পরিমাণ কত? বাৎসরিক সুদের হার 5% হলে শফিকের উত্তোলন কত? শফিক, দেখি তো ভাইয়া, এই যে শফিক, সবার শেষের জন হচ্ছে শফিক। তাহলে শফিক কি করেছে? প্রতি মাসের শেষে 1200 করে, তাহলে 1200 ইন্টু কত? 5%, তাহলে 1200 × 5% করলে কত হয়? 5 12 কত? 60, তাই না ভাইয়া? তাহলে হয় আমাদের কত টাকা? 60 টাকা, রাইট? 60 টাকা হয়। এখন বলেছে দেখেন শফিক প্রতি মাসের শেষে বললে গুণ দিতে হয় কত দিয়ে? 5.5 দিয়ে। তাহলে কত হয় দেখি তো? 5 6 300 প্লাস 60 দিয়ে যদি আমরা 0.5কে গুণ দিই তাহলে হয় 30 টাকা, তাই না? 60 এর অর্ধেক 30 টাকা, তার মানে 330 টাকা। তাহলে শফিকের উত্তোলনের সুদের পরিমাণ কত? 330 টাকা। আমরা কি সকলে বুঝছি ভাইয়া? শফিক প্রতি মাসের শেষে উত্তোলন করে, তাই না? তাহলে প্রতি মাসে সে উত্তোলন করে কত? 1200 × 5, 1200 × 5 করলে আমরা পেলাম 60 টাকা। এই 60 টাকা হচ্ছে তার এক মাসের উত্তোলন। যেহেতু প্রতি মাসের শেষে বলেছে, শেষে বললে আমাদের 5.5 দিয়ে গুণ দিতে হয়। যদি শুরুতে বলতো 6.5 দিয়ে, যদি মাঝামাঝি বলতো তাহলে 6 দিয়ে গুণ দিতে হয়। এটা নিয়ম আছে না? সেই নিয়মের মধ্যে পড়েছে এটা। পরে যাই আমরা। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। কোম্পানিগুলো যখন প্রথমবার বাজারে শেয়ার বিক্রয়ের আহ্বান জানায় তখন তাকে আইপিও বলা হয়, ঠিক আছে? তাহলে কোম্পানি যখন জীবনে প্রথমবার শেয়ার বিক্রয়ের জন্য আহ্বান জানায় তখন তাকে কি বলা হয়? আইপিও বলা হয়। তাহলে এই যে দেখেন ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও এর ফুল মিনিং। পরে যাই। কোম্পানির শেয়ার ইস্যু করা হয় কিসে? অবহারে ইস্যু করতে পারি, সমহারে আর অধিহারে, 3টা মূল্যে ইস্যু করতে পারি। তাহলে উত্তর হবে 1 2 3। কোম্পানি তার শেয়ার 3টি মূল্যে ইস্যু করতে পারে। সমহার মানে অভিহিত মূল্যের সমান দামে, অধিহার মানে অভিহিত মূল্যের বেশি দামে, অবহার মানে অভিহিত মূল্যের কম দামে, ঠিক আছে? ওকে। আবার একটি ম্যাথ দেখতে পাচ্ছি আমরা, কি বলেছে? মোট শেয়ার অধিহারের পরিমাণ কত? শেয়ার অধিহারের পরিমাণ কত? তাহলে দেখি, কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে 90% শেয়ার 10% অধিহারে ইস্যু করে। তাহলে 90% শেয়ার, তাই না? তাহলে টোটাল আমার মূলধন ছিল কত? 20 লক্ষ টাকা, তাই তো? তাহলে এই 20 লক্ষ টাকার 90% আমি কি করেছি? ইস্যু করেছি। তাহলে কত হয় 20 লক্ষ টাকার 90% ভাইয়া? 20 লক্ষ টাকা 90% হয় হচ্ছে আমাদের 18 লক্ষ টাকা, তাই না? এখন এই 18 লক্ষ টাকার কি বলেছে? 10% অধিহারে ইস্যু করতে হবে। তাহলে 18 লক্ষ টাকার আমরা 10% করি, তাহলে কত হয়? 1,80,000 টাকা। তার মানে এই 1,80,000 টাকায় আমার কি হবে? এই 1,80,000 টাকায় আমার অধিহার হবে, ঠিক আছে ভাইয়া? এই 1,80,000 টাকায় আমার কি হবে? অধিহার হবে। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি আমরা? বলেন, সবাইকে আমরা বুঝছি? তাহলে এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার উত্তর। অধিহারের পরিমাণ কত? 1,80,000 টাকা। ওকে, পরে যাই। পরে আমাদের এখানে বলছে শেয়ার মালিকদের স্বত্বের পরিমাণ কত? এখন শেয়ার মালিকদের স্বত্বের মধ্যে কি কি যাবে? শেয়ার মালিকদের স্বত্বের মধ্যে শেয়ার মূলধন যাবে, ঠিক আছে? আর কি যাবে ভাইয়া? আর শেয়ার অধিহার যাবে। ওকে, এই অঙ্কে এই দুইটা জিনিসকে যখন আমরা যোগ করব তখনই আমরা শেয়ার মালিকদের সত্ত্ব পাবো। বোঝা গেছে ভাইয়া? তাহলে শেয়ার মালিকদের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব, ঠিক আছে? শেয়ার মালিকদের সত্ত্বের আরেকটা নাম কি? মালিকানা সত্ত্ব। তাহলে এই অঙ্কে মালিকানা সত্ত্ব রয়েছে শেয়ার মূলধন এবং শেয়ার অধিহার। এই দুইটাকে আমরা কি বলবো? মালিকানা সত্ত্ব বলবো, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি বলেছে?
কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে 90% শেয়ার অধিহারে 10% অধিহারে ইস্যু করে, তাহলে আমার টোটাল শেয়ার মূলধন কত ছিল ভাইয়া? টোটাল শেয়ার মূলধন ছিল আমাদের 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা অনুমোদিত, তার 90% আপনি ইস্যু করছেন, তাহলে 20 লক্ষ টাকা 90% মানে হচ্ছে 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকা কোম্পানির শেয়ার মূলধন। আর এর আগের অঙ্কে আমরা কি করেছি, শেয়ার অধিহার যে 10%, এর উপরে 10% আমাকে কি করতে হয়, অধিহার করতে হয়। সেটা কত বের হয়েছিল? 1,80,000 টাকা। তাহলে টোটাল আমাদের মালিকানা সত্ত্ব কত হবে? 19,80,000 টাকা, তাই না ভাইয়া? তাহলে আমাদের টোটাল শেয়ার হোল্ডারদের সত্ত্ব হবে 19,80,000 টাকা। এই যে উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে ক্লিয়ার সবাই? শেয়ার মালিকানার সত্ত্ব মানে শেয়ার মূলধন আর শেয়ার অধিহারকে যোগ করতে হবে। শেয়ার মূলধন কি করে বের করব? এই যে অনুমোদিত মূলধন, তার 90% যেহেতু আমি মূলধন সংগ্রহের জন্য ইস্যু করছি, তার মানে অনুমোদিতর 90%ই হবে শেয়ার মূলধন, আর ওই শেয়ার মূলধনের 10% হচ্ছে আমার অধিহার। তাহলে এই শেয়ার মূলধনের সাথে অধিহার যোগ করলে আমরা কি পাবো? শেয়ার মালিকদের সত্ত্ব পেয়ে যাব 19,80,000 টাকা। পরে যাই, যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কি? যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস হচ্ছে শেয়ার বিক্রয়। কি বিক্রয় ভাইয়া? শেয়ার বিক্রয়। শেয়ার বিক্রি করে সে মূলধন সংগ্রহ করে থাকে, এটি তার প্রধান উৎস। অনুপার্জিত আয় প্রতিষ্ঠানের জন্য কি? কি বলেছে? অনুপার্জিত আয়। এই অনুপার্জিত আয়ের আরো নাম আছে অনুপার্জিত আয়, বা এটাকে আবার অনার্জিত আয়ও বলে, ঠিক আছে? অনুপার্জিত আয়, অনার্জিত আয়, অথবা এটার আরেকটা নাম আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে অগ্রিম আয়, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে অনুপার্জিত আয়, অনার্জিত আয় বা অগ্রিম আয় প্রতিষ্ঠানের জন্য একটি চলতি দায়। কি দায় ভাইয়া? চলতি দায়। মনে থাকবে, প্রতিষ্ঠানের একটি চলতি দায়। তাহলে চলতি দায় যেহেতু অপশনে নাই, উত্তর হবে দায়। পরে যাই, দেখেন, বিজ্ঞাপন 40,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 20,000 টাকা। মোট বিজ্ঞাপনের 1/4 অবলোপন করতে হবে, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? ঠিক আছে, দেখেন, তাহলে বিজ্ঞাপন আছে কত টাকা? আমার বিজ্ঞাপন আছে আমার 40,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় কেন? বিজ্ঞাপনের উদ্দেশ্যে। তাহলে টোটাল আমার মোট বিজ্ঞাপন কত হইল? মোট বিজ্ঞাপন হইল আমার 60,000 টাকা। ভালো করে বুঝেন, এটা অনেকে বুঝে না। তাহলে মোট বিজ্ঞাপন আমার 60,000 টাকা, ঠিক আছে? এখন বিজ্ঞাপনের দুটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? বিজ্ঞাপনের দুটি অংশ থাকে, ঠিক আছে? বিজ্ঞাপনের কয়টি অংশ থাকে? বিজ্ঞাপন গঠিত হয় দুটি অংশ দ্বারা। একটি হচ্ছে অবলোপন, আরেকটা হচ্ছে বিলম্বিত, ঠিক আছে? আরেকটা হচ্ছে বিলম্বিত। এই বিলম্বিতটা হচ্ছে ভুয়া সম্পদ। কি সম্পদ? ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ। আর অবলোপনটা হচ্ছে খরচ। অবলোপনটা কি? খরচ। এই অবলোপনকে দেখাতে হয় বিশদায় বিবরণীতে, বিলম্বিতটাকে দেখাইতে হয় যেহেতু সম্পদ উদ্বৃত্তপত্রে। এখন দেখেন, এই যে বিজ্ঞাপনের দুটি অংশ, এখন আপনাকে বলেছে মোট বিজ্ঞাপনের 1/4 অংশ অবলোপন করতে। মোট বিজ্ঞাপন কত? 60,000 টাকা। এটার 1/4 অংশ কি বলেছে? কত হয়? 15,000 টাকা। এই 15,000 টাকা অবলোপন করতে বলেছে, ওকে? এখন দেখেন, বিজ্ঞাপন টোটাল 60,000। এখন এই 15,000 টাকা যদি অবলোপন হয়ে যায়, দুটি অংশ মিলে গঠিত, তাহলে এই বিলম্বিতর পরিমাণ কত সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে মোট বিজ্ঞাপন 60,000 টাকা থেকে আমরা যদি অবলোপনের অংশটুকু 15,000 যদি বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত? 45। তার মানে এই 45,000 টাকাই হচ্ছে আমার কি? বিলম্বিত, ঠিক আছে? এই 45,000 টাকাই আমার বিলম্বিত। বোঝা গেছে? বিজ্ঞাপন গঠিত হয় দুটা জিনিস নিয়ে, একটি অবলোপন, একটি খরচ। মোট আছে 60,000 টাকা, 1/4 অংশ 15,000 টাকা অবলোপন। তাহলে 15,000 যদি অবলোপন হয়, তাহলে 60,000 মাইনাস 15,000, বাকি থাকে কত? 45,000। তাহলে এই 45,000 অবলোপন হবে। ক্লিয়ার? তাহলে উত্তর হবে কত? উত্তর হবে গ নম্বর। আশা করি বুঝছেন সকলে। দেখেন, ব্যবসায়ের লাভ ক্ষতি, মালিকানা সত্ত্ব, দায় ও সম্পত্তির অবস্থা জানতে সাহায্য করে কোনটি? লাভ ক্ষতি। লাভ ক্ষতি জানি কিসের মাধ্যমে? বিশদায় বিবরণীর মাধ্যমে। মালিকানা সত্ত্ব, দায় ও সম্পত্তি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব কিসের মাধ্যমে জানি? আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে। তাহলে উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কত? উত্তর হবে 1 ও 2। ক্লিয়ার? নগদ প্রবাহ আসবে না, কারণ নগদ প্রবাহের মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ জানতে পারি, যেটা এখানে অপশনে প্রশ্নে বলেনি। পরে যাই দেখি কি বলেছে। পরে বলেছে লিমা কোম্পানি বিক্রয় এত টাকা, বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা, অপরিচালনায় এত টাকা, পরিচালন ব্যয় এত টাকা, কর পূর্ব মুনাফা কত?
আমরা জানি সকল আয় থেকে সকল ব্যয় বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটি হচ্ছে আমার করপূর্ব মুনাফা। তাহলে এখানে আমরা দেখি বিক্রয় একটি আয়, কত? 2 লাখ টাকা। এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা বাদ দিই, তাই না? বিশদায়ী বিবরণী করিনি আমরা, কত সেটি? 1,20,000 টাকা। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে থাকে কত? 80,000 টাকা। এটাকে আমরা বলি মোট লাভ, তাই না? এটাকে কি বলি? মোট লাভ। এরপরে দেখি তো আর কি আয় ব্যয় আছে। আমরা দেখতে পাচ্ছি অপরিচালন আয় আছে। তাহলে আয় থাকলে লাভের সাথে কি করতে হয়? যোগ করতে হয়, কত? 10,000 টাকা। তাহলে এখানে কত হইল টোটাল? 90,000 টাকা। এখান থেকে আমরা মাইনাস করবো কাকে? ব্যয় আছে নাকি? এই যে ব্যয় আছে, কত ব্যয়? 5,000 টাকা ব্যয় আছে। তাহলে থাকে কত? 85,000 টাকা, তাই না? তাহলে আর কি কোনো আয় ব্যয় আছে? কোনো আয় ব্যয় নাই। তাহলে সকল আয় ব্যয় প্লাস মাইনাস করার পরে যা থাকে সেটাই হচ্ছে আমার করপূর্ব মুনাফা। তাহলে আমার করপূর্ব মুনাফা কত বের হয়েছে ভাইয়া? 85,000 টাকা। উত্তর কত? 85,000 টাকা। ক্লিয়ার সবাই? এই যে করপূর্ব মুনাফা কত? 85,000 টাকা। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাদের বলেছে আয়করের হার 30% হলে, সেম প্রশ্নে আপনাকে কি বলেছে? আয়করের হার 30% হলে কর পরবর্তী মুনাফা কত? দেখেন কি বলেছে? কর পরবর্তী মুনাফা। তাহলে দেখেন কর পূর্ব মুনাফা কত ছিল? কর পূর্ব মুনাফা ছিল আমাদের 85,000 টাকা, তাই না? কর পূর্ব মুনাফা ছিল 85,000 টাকা। এখান থেকে আমাকে বাদ দিতে হবে কর। কর কি করে নির্ণয় করে? এই যে 85,000 টাকা আছে না, কর পূর্ব মুনাফা, এটার 30% করতে হবে। তাহলে 85,000 টাকা 30% করলে কত হয়? 85 গুণন 3 কত হয়? 3 5 15, 5 হাতে থেকে 1, 3 8 24, হাতে রেখে 25, তাই না? তাহলে এখানে হয় কত? 255, তাই না? 255। আর এখানে 1 শূন্য কাটা 1 শূন্য কাটা, কয়টা শূন্য থাকে? 1 2টা শূন্য থাকে, 1 2, তার মানে 25,500। তাহলে দেখেন তো ভাইয়া, 85 থেকে আমরা যখন 25,500 বাদ দিয়ে দিব তাহলে থাকবে কত? থাকবে আমাদের 59,500 টাকা। এই 59,500 হচ্ছে কর পরবর্তী মুনাফা। বুঝছেন ঘটনা? এই যে দেখেন, বোঝেন কর পূর্ব মুনাফা কেমনে বের করে? এটা তো আমরা আগের প্রশ্নে বের করেছি 85। এখন কর ধরতে হয় কর পূর্ব মুনাফার উপরে। তাহলে এই যে 85, এর উপরে ক্যালকুলেটারে 30% করলে কত বের হবে? 25,500। তাহলে কর থেকে যখন, কর পূর্ব থেকে আপনি যখন কর বাদ দিয়ে দিবেন তখন আপনি পাবেন কর পরবর্তী মুনাফা, যার নামই হচ্ছে নিট মুনাফা। তাহলে কর পরবর্তী মুনাফার আরেকটা নাম কি? নিট মুনাফা। ওকে? তাহলে এই যে আমাদের যে উত্তরটা সেটা কত হবে তাহলে? 59,500 টাকা আমাদের কর পরবর্তী নিট মুনাফা হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে ছিল আমাদের প্রশ্নগুলো। আমরা একটু দেখি আর এরপরে কি আছে। আচ্ছা, এরপরে আর কিছু নাই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চলমান যে কোর্সগুলো আছে এগুলো আছে। ওকে।